কাল আন্তর্জাতিক স্তরে এমন কিছু খবর সামনে এসছে যা কিন্তু গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। আজকে সমস্ত ঘটনাগুলোকে আপনাদের আমি ধারাবাহিকভাবে বলবো এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন কিভাবে ভারতের বিপক্ষে চক্রান্ত বিদেশি শক্তিগুলো বর্তমান সময়ে করেছে এবং ভারত হয়তো অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই চক্রান্তগুলো একের পর এক ভেস্তে দিয়েছে। বিতর্কটা শুরু হয়েছে কালকে, যেখানে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন তিনি আসিয়ানে পার্টিসিপেট করবেন না, অর্থাৎ মালয়েশিয়া সফরে ফিজিক্যালি যাবেন না। প্রশ্ন ওঠে যে আসিয়ানকে ভারত বরাবর এত গুরুত্ব দিয়েছে, যেই আসিয়ান সামিটকে প্রধানমন্ত্রী নিজে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ট্রিট করতেন এবং বারবার নিজে আসিয়ানে যোগদান করতে যেতেন, সেই আসিয়ান সফর থেকে প্রধানমন্ত্রী নিজেকে কিসের জন্য সরিয়ে নিলেন? এই আসিয়ান সফরে যদি প্রধানমন্ত্রী যেতেন, মানে মালয়েশিয়ায় যদি যেতেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কিন্তু একটি মিটিং হতে পারত, যা বর্তমান রাজনৈতিক সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ছিল। কিন্তু নরেন্দ্র মোদী ভার্চুয়ালি আসিয়ান সামিটে থাকবেন, তা কালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এবং আপনি যদি নরেন্দ্র মোদীর শেষ এক মাসের সফর সূচিটি দেখেন, তাহলে দেখবেন তিনি এসসিও সামিটের পর খুব অ্যাগ্রেসিভলি বিদেশ সফরে কিন্তু যাচ্ছেন না। অর্থাৎ চীন এবং জাপান থেকে ফেরার পর প্রধানমন্ত্রী অনেক বেশি ফোকাস করেছেন তার ডোমেস্টিক কমিটমেন্টে, এবং এই মালয়েশিয়া সফরে না যাওয়ার পিছনে তার ডোমেস্টিক কমিটমেন্টের কথাই কিন্তু বিভিন্ন সরকারি মহল থেকে অফিসিয়ালি বলা হয়েছে। কিন্তু বিষয়টা কি এত সহজ? কালকে দেশে দিনভর বিভিন্ন রিপোর্ট নিয়ে আলোচনা হলো, এবং এই রিপোর্টগুলো যদি আপনারাও খুব খুঁটিয়ে বিশ্লেষণ করেন, তাহলে বুঝবেন কিছু না কিছু ভারতের রাজনৈতিক পরিমণ্ডলকে কেন্দ্র করে কিন্তু ক্রমাগত হচ্ছে। এই বিতর্কটি আরো জোরালো হয় যখন ডোনাল্ড ট্রাম্প নিজে দুদিন আগে বলেন যে তিনি নরেন্দ্র মোদীর পলিটিক্যাল কেরিয়ার শেষ করতে পারতেন, কিন্তু তা তিনি করবেন না। অর্থাৎ আমেরিকা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সরাতে পারেন, এই রকম একটা ধারণা বিভিন্ন মহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং তার এই কথাবার্তার মধ্যে যেমন ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে, পাশাপাশি এটা প্রকাশ পেয়েছে যে আমেরিকা বরাবরই ভারতের রাজনীতিতে ইন্টারফেয়ার করেছে এবং ভবিষ্যতেও হয়তো করার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী এক মাস আগে একটি কথা বলেছিলেন, যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকা বা ভারতের এই যে ট্রেড ওয়ার হচ্ছিল, তখন তিনি বলেছিলেন যে আমার পার্সোনাল লস হলেও আমি ভারতবর্ষকে রক্ষা করব, এই ধরনের কিছু কথা। এক্স্যাক্টলি কথাটা যদি আপনারা দেখেন, দেখবেন তিনি বলেছিলেন যে আমার পার্সোনাল লস হলেও আমি কিন্তু লড়াই চালিয়ে যাব। সেদিন থেকে সব থেকে বড় যে প্রশ্নটি উঠেছিল যে কোন পার্সোনাল লসের কথা বলছেন প্রধানমন্ত্রী, কেনই বা ট্রেড ওয়ার রিলেটেড ইস্যুতে ব্যক্তিগত ক্ষতি হবে? যদি ক্ষতি হয় ভারতের হবে, দেশের হবে। পার্সোনাল লস মানে কি ইঙ্গিত করতে চাইছেন? প্রশ্ন ওঠে, তাহলে কি ভারতের গোয়েন্দাদের কাছে খবর আছে যে ভারতের প্রধানমন্ত্রীকে সরানোর জন্য কোনো বিশেষ দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছিল? না হলে হঠাৎ করে প্রধানমন্ত্রী কেন কোনো প্রসঙ্গ ছাড়াই পার্সোনাল লসের কথা বলবেন? এবং পার্সোনাল লস ব্যক্তিগত রাজনীতির মানে ব্যক্তিগত এই বিষয়গুলো তো রাজনীতিতে আসে না। অন্তত প্রধানমন্ত্রী যদি ধারাবাহিকভাবে আপনারা বিভিন্ন স্পিচ ফলো করেন, উনি ব্যক্তিগত ক্ষতি, ব্যক্তিগত উদযাপন, ব্যক্তিগত মাইলস্টোন, এই পার্টিকুলার বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, অন্তত যখন রাজনৈতিক বক্তৃতা রাখেন। পরবর্তীকালে তিনি যখন এসসিও সামিট থেকে ফেরেন, তখনও একটি স্পিচ ওনার সামনে আসে, যেখানে তিনি অত্যন্ত হাসতে হাসতে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তার একটি কথার পর জনগণ যখন হাততালি দিচ্ছিল, আমি ক্লিপিংসটা আপনাদের দেখাবো, তখন তিনি বলেন, আপনারা হাততালি দিচ্ছেন কেন? আমি এসসিও সামিট থেকে ফিরে এসেছি এর জন্য, নাকি আমি গেছিলাম এর জন্য? অর্থাৎ প্রধানমন্ত্রী বোঝাতে চান তার হয়তো ফেরার কথা ছিল না, কিন্তু তিনি ফিরে এসেছেন, এটাই হয়তো তার কৃতিত্ব এবং সাফল্য। ছলে বলে কৌশলে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু শেষ এক মাস ধরে এমন কিছু কথা আমাদের সামনে, জনগণের সামনে এবং আন্তর্জাতিক স্তরের সামনে বলেছে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ফেলার চক্রান্ত ক্রমাগত কেউ বা কারা করছে। সরকারের বহু কমপ্লিকেশন আছে, তাই সেগুলো বলতে পারা যাচ্ছে না অফিসিয়ালি, কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন খবর কিন্তু আসছে, এবং বিভিন্ন মাধ্যম থেকে যে খবর আসছে সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো। कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूँ। आपको
गया था इसकी तारीफ में जा रहे हो, आया हूँ इसकी तारीफ में। এবার এই পুরো বিষয়টা একটা মিস্টেরিয়াস পর্যায়ে পৌঁছে যায় কালকে, যখন আসিয়ান সামিটে নরেন্দ্র মোদী যাবেন না ঘোষণা করে দেন। পাশাপাশি এই ঘোষণার পিছনেও একাধিক ষড়যন্ত্রমূলক খবর কিন্তু সামনে এসছে। মনে করা হচ্ছে ভারতকে অশান্ত করার প্রক্রিয়া আমেরিকার গোয়েন্দা দপ্তর ক্রমাগত সে 6 মাস ধরে আরো বেশি মাত্রায় করছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়ে কিছু কথা বলেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছিলেন যে ভারতের রাজনীতিতে জো বাইডেন প্রশাসন হিউজ ইনভেস্ট করেছে এবং সে বিষয়ে আমি শেষে কথা বলবো, আপনাদের কিছু ডকুমেন্টও দেখাবো। কিন্তু আমি একটু বলি কেন এই বিষয়টা আজকে এই জায়গায় চলে গেল। কিছুদিন আগে একটি খবর সামনে আসে যেখানে ঢাকাতে একটি গুরুত্বপূর্ণ মিশনে এসেছিলেন আমেরিকার গোয়েন্দা দপ্তরের টপ মোস্ট অফিসিয়াল, কিন্তু তাকে মৃত অবস্থায় ঢাকার একটি হোটেল থেকে পাওয়া যায়। যিনি এসেছিলেন তার নাম হলো টেরান্স আরভেলে জ্যাকসন। এই টেরান্স আরভেলে জ্যাকসন ইনি কিন্তু আমেরিকার কমান্ড ইন্সপেক্টর জেনারেল স্পেশাল ফোর্সের। তিনি 20 বছর ধরে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং আমেরিকা সরকারের অত্যন্ত নির্ভরযোগ্য এক কর্মী ছিলেন। তার কাজই ছিল বিভিন্ন দেশে ঘুরে ঘুরে রেজিম চেঞ্জ অপারেশনগুলোকে সংগঠিত করা এবং একদম গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে এই মুভমেন্টগুলো যেন ঠিকঠাক হয় সেটা দেখা। এই ব্যক্তি ঢাকাতে এসেছিলেন বিজনেস ট্রিপের নাম করে, কিন্তু হঠাৎ করে ঢাকার একটি বিলাসবহুল হোটেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং এই পুরো ঘটনাটি আমেরিকা এবং বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মিডিয়া আসতে দেওয়া হয়নি, যা কালকে কিন্তু চলে এসছে। আমেরিকা সরকার তার টপ মোস্ট অফিসিয়ালের এই ধরনের মৃত্যু নিয়ে একটি বাক্য আজ অব্দি কিন্তু ব্যয় করেনি। না বিবিসিতে বেরিয়েছে, না নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে, না আমাদের ইন্ডিয়া টুডেতে বেরিয়েছে। কোথাও কোনো তথ্য আমেরিকা সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়নি। এবং কেন এই ব্যক্তি ঢাকাতে এসেছিলেন, গোপনীয়তার সঙ্গে ঢাকার অভিজাত হোটেলে লুকিয়েছিলেন এবং ঠিক কোন পারপাসে কিসের জন্য তার মৃত্যু হলো সেই বিষয়েও কিন্তু আমেরিকা সরকার মুখে কুলু পেটেছে। বিভিন্ন মাধ্যম থেকে খবর এসছে যে তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, কিন্তু তিনি আসলে কি ভারতকে ভাঙার চক্রান্ত করতে এসেছিলেন? কারণ ক্রমাগত ভারত বিরোধী ষড়যন্ত্রমূলক শক্তিগুলো ওই ট্রেড ওয়ারকে কেন্দ্র করে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছিল। আমরা লাদাখে দেখেছিলাম, আমরা মণিপুরে দেখেছি, নর্থ ইস্টে দেখেছি এবং কাশ্মীর, অমৃতসর, বারংবার শেষ 1 মাস ধরে এমন কিছু ঘটনা দেখেছি যা ভারতের ইতিহাসে কখনো হয়নি, কিন্তু হতে শুরু হচ্ছিল এবং সবকটা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল সরকার। সরকার বারবার আলোচনার চেষ্টা করেও বিভিন্ন ক্ষেত্রে পারছিল না। আপনি যদি লাদাখের ঘটনাটা দেখেন তাহলে দেখবেন সরকারি অফিস, সরকারি দপ্তর সম্পূর্ণ ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে এবং ঢাকাতে বসে এই অপারেশন কারা চালিয়েছিল কি চালায়নি সেই প্রশ্ন কিন্তু কালকে উঠে যায় এই অফিসারের মৃত্যুতে। এবং ওই সময় আরো একটি আন্দোলন দক্ষিণ এশিয়ায় হয়েছে, আপনারা জানেন, নেপালের আন্দোলন, যে আন্দোলনের ফলে সরকারই বদলে যায়। পাশাপাশি আমেরিকার বিশ্বাসযোগ্য অ্যাম্বাসেডর পিটার হাস শেষ 10 মাসে 6 বার একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে। পিটার হাসের আগে এই পার্টিকুলার দায়িত্বে ছিলেন ডোনাল্ড লু, যিনি শেখ হাসিনাকে সরাসরি সেন্ট মার্টিনস দ্বীপটিকে তুলে দেওয়ার কথা বলেছিলেন আমেরিকার হাতে, কারণ আমেরিকা নাকি ওখানে মার্কিন ঘাঁটি তৈরি করতে চায়, তাহলে ভারত এবং চায়নার উপরে নজরদারি করা আমেরিকার সুবিধা হবে। পিটার হ্যাসকে স্থলাভিষিক্ত করে ডোনাল্ড ট্রাম্প একই কায়দায় বাংলাদেশের কন্ট্রোল নিতে চাইছে এবং পিটার হাসকে দিয়ে বাংলাদেশকে অ্যাক্টিভ করার চেষ্টা আমেরিকার ডিপ স্টেট যে করছে তা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রিপোর্টে সামনে এসছে। অর্থাৎ পুরো বিষয়টি যদি 2 দিয়ে 4 করেন তাহলে বাংলাদেশে বসে আমেরিকার এই ধরনের কুচক্রী অফিসিয়ালরা ভারত বিরোধী একাধিক চক্রান্ত করছিল, তা কিন্তু ভারতের বিভিন্ন দপ্তরের কাছেও খবর ছিল বলে অভিমত। এবং প্রধানমন্ত্রীর বিপক্ষে বড়সড় ষড়যন্ত্র বা এমন কিছু তারা করতে চাইছিল যা কিন্তু ভারতের রাজনীতির জন্য বিপজ্জনক কিছু নিয়ে আসতে পারত, যা ভারতের গোয়েন্দারা কোনো না কোনো ভাবে রুখে দিয়েছেন, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আরো একটি সোর্স বলছে এসসিও সামিটে যখন পুতিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছিলেন গোপন বৈঠক গাড়িতে, তখন এই সকল ইন্টেল রিপোর্ট রাশিয়ার পক্ষ থেকে ভারতকে শেয়ার করা হয়। যদিও এই বিষয়ে আমি কোনো অফিসিয়াল কনফার্মেশন পাইনি, কিন্তু বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছিল। এবার এই বিষয়গুলোর অফিসিয়াল কনফার্মেশন পাওয়াও যাবে না,
আপনারা জানেন অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। আমাদের কাছে অসংখ্য হোয়াটসঅ্যাপ, ফোন, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন খবর আসে, কিন্তু আমি অফিসিয়াল ডকুমেন্ট ছাড়া আপনাদের দেখাই না। ঠিক যেভাবে আজকে টেরাসের কথাটা দেখালাম বা বললাম, ঠিক সেরকম কনফার্ম না হওয়া অব্দি কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু মনে করা হচ্ছে যে রাশিয়ার ইন্টেল রিপোর্ট ভারত পেয়েছে এবং এসসিও সামিটে প্রধানমন্ত্রী এই রিপোর্ট পাওয়ার পর নিজেকে অনেক বেশি সচেতন করে নেন। ভারতের গোয়েন্দারাও কিন্তু নিজেদেরকে অনেক বেশি জাগ্রত করে এই বিষয়টা কিন্তু মোকাবিলা করেন। দেখুন, আমেরিকা রেজিম চেঞ্জ চাইবে, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা। এ প্রসঙ্গে 11ই আগস্ট 2025-এর একটি রিপোর্ট আপনাদের দেখাতে চাই। এই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল ইন্ডিয়া টুডে, রিপাবলিক বাংলা, বিভিন্ন ক্ষেত্রে। সেখানে সার্ভিও রড্রিগেজ, যিনি অত্যন্ত বড় মাপের একজন বিজেপি নেতা, তিনি প্রথমবারের জন্য অভিযোগ করেন যে ডিপ স্টেট টাকা দিয়ে 37 জন বিজেপি এমপিকে কিনে নিতে চাইছে এবং গোটা ভারতকে অশান্ত করতে চাইছে। এবং তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার কাছে তথ্য এমন নাকি আছে যে আগামী 12 থেকে 18 মাসের মধ্যে ভারতে বিভিন্ন জায়গায় দাঙ্গা, খুন, হিংসা এবং সরকার বিরোধী আন্দোলন দেখা যেতে পারে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এই খবর কিন্তু বলেন। পরবর্তীকালে সিআইএ এর আরেকটি রিপোর্ট সামনে আসে, যেখানে অতীতে সিআইএ এই জিনিসগুলো করেছে তার প্রমাণ এবং তার স্বীকারোক্তি আমেরিকা সরকারের পক্ষ থেকেই আসে। কেরালাতে যখন বামেদের উত্থান হচ্ছিল, তখন নাকি সিআইএ বিপুল পরিমাণে টাকা ফান্ড করেছিল কংগ্রেসকে। এবং এই রিপোর্ট আমার বানানো রিপোর্ট নয়, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টুডে রিপোর্ট, যে ইন্ডিয়া টুডে পরিষ্কার বলেছিল, মানে রিপোর্টে প্রকাশ করেছিল যে একসময় কংগ্রেসকে কোটি কোটি টাকা ফান্ডিং করা হয়েছে আমেরিকার গোয়েন্দা দপ্তর সিআইএ এর পক্ষ থেকে, শুধুমাত্র কেরালে কমিউনিস্টদের উত্থান আটকানোর জন্য। ফলে ভারতীয় রাজনীতিতে সিআইএ, ডিপ স্টেট, আমেরিকা যে পয়সা ইনভেস্ট করে, তা কিন্তু নতুন কিছু বিষয় নয়, তা কিন্তু অতীতের সময় থেকে হয়েছে। কিন্তু নতুন বিষয় হয় তারা যখন কোনো দেশের রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী রাজনৈতিক কেরিয়ার শেষ করতে পারে, এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি দেয়। এবং পাল্টা এই হুমকি বা হুঁশিয়ারির সময় ঢাকাতে আমেরিকার উচ্চপদস্থ এক সেনাকর্তা, স্পেশাল অপারেশনের কর্তার মৃতদেহ পাওয়া যায়, যিনি ভারত বিরোধী চক্রান্ত করার জন্য ঢাকার একটি অভিজাত হোটেলে লুকিয়েছিলেন এবং পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে একাধিক মিটিং করেছেন বলে বিভিন্ন রিপোর্টে কিন্তু প্রকাশ্যে এসছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে সকলের আগে একটি ক্লেম করেছিলেন। তিনি বলেছিলেন যে বাইডেন মাইট হ্যাভ ট্রাইড টু ইন্টারফেয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্যাল প্রসেস। অর্থাৎ তিনি নিজে বলেছিলেন তার যে উত্তরসূরি ছিল, তিনি নাকি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ইন্ডিয়ার পলিটিক্সে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে দিয়ে একটি নির্দিষ্ট দপ্তর তৈরি করেছিলেন, যার নাম ডজ, যার কাজই ছিল আমেরিকা সরকার কোথায় কোথায় টাকা ভুল খরচ করেছে সেগুলোকে খুঁজে বার করা। সেই ডজের সমীক্ষায় বা সামনে এসেছিল যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসার আগে আমেরিকা সরকার ভারতের পলিটিক্সে $21 মিলিয়ন ইনভেস্ট করেছে ভোটার টার্ন অ্যারাউন্ডের নাম করে। এবার আজও বোঝা যায়নি যে ভোটার টার্ন আউট মানেটা কি, কিসের জন্য ভোটার টার্ন আউটে বা ভারতের ভোটার টার্ন আউটে আমেরিকা সরকার $21 মিলিয়ন ইনভেস্ট করলো। অর্থাৎ সেই টাকা কোথায় গেল, কিভাবে ভারতের ভোটারদের পিছনে ইনভেস্ট করা হলো এবং সেই ভোটাররা আসলে কি করলো, সেটা কিন্তু আজকে ভারতীয়দের কাছেও প্রশ্ন। পাশাপাশি রেজিম চেঞ্জ অপারেশন এর আগেও আমেরিকা করেছে ইরানে 1953 সালে, ইন্দোনেশিয়া 1965 সালে, চিলিতে 1963 সালে এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ, নেপালের ঘটনা যদি এই রেজিম চেঞ্জ অপারেশনের পার্ট ধরে নেন, তাহলে দেখবেন ঐতিহাসিক সময় থেকে বর্তমান সময়ে তারা শুধু সরকারকে টার্গেট করেছে, যে সরকার আমেরিকার পায়ের কাছে মাথা নত করেনি। আজকে পাকিস্তান ভালো, কারণ পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার কথা বলছে। যখন এই পাকিস্তান সরকার আমেরিকার বিপক্ষে কথা বলবে, তখন তাকে ইমরান খানের মতো জেলে যেতে হবে, তা কিন্তু পাকিস্তান সরকারের বর্তমান প্রধানমন্ত্রী বা সেনাকর্তারাও জানেন। বর্তমানে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একই ধরনের খেলা খেলছে, তা কিন্তু রিপোর্টেই প্রকাশ্যে এসছে। আমি যে ডকুমেন্টগুলো দেখাচ্ছি, আপনারা নিজেরাও ডকুমেন্টগুলো ভেরিফাই করে পড়তে পারেন, তাহলে দেখবেন বর্তমানে রেয়ার আর্থ মিনারেলস নিয়ে গ্রিনল্যান্ডের সরকারকে কিভাবে বিতর্কের মুখে ফেলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ একটা জিনিস তো স্পষ্ট, যে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করা যে হুমকি বা হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তার পিছনে কাজও কিন্তু আমেরিকার গোয়েন্দা দপ্তর করেছে। অন্তত এই ধরনের অফিসারের হঠাৎ করে ঢাকাতে উড়ে আসা, নর্থ ইস্টের একাধিক জায়গায় গমন, একাধিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু স্পষ্ট। তবে
ঢাকার হোটেলে সেই স্পেশাল অপারেশন অফিসারকে মারলোটাকে, কিভাবে তার পেটে বিষ পাওয়া গেল, এবং আমেরিকা কেন এত বড় এক অফিসারের মৃত্যুতে মুখে কুলু পাঠলো, কিংবা বাংলাদেশ সরকার এই খবরটিকে এতদিন চেপে রাখলো, সেই প্রশ্ন কিন্তু আমাদের সামনে ধরা পড়লো। যাই হোক, প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখলাম। আপনারা অনেকেই অনেক কিছু বোঝেন, দুয়ে দুয়ে চার করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে পরপর ভাবে প্রেজেন্ট করলাম, বাকিটা আপনাদের বিষয়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।